তো আজকের দিনে আমরা আলোচনা করব হচ্ছে আমার এই যে তোমাদের ডান সাইডে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই সকল বিষয়। তো আমরা কি কি এর মধ্যে আলোচনা করব বলো তো? এটা আমাদের কিন্তু লেকচার 2। আগে আমাদের লেকচার 1 হয়ে গেছে। সেখানে আমরা অ্যাসিডের পরিচিতি এবং অ্যাসিডের টুকটাক ধর্ম সম্পর্কে আমরা জেনেছি। অ্যাসিডের প্রকারভেদ, কিসের উপর ভিত্তি করে অ্যাসিডগুলোকে আসলে ভাগ করা হয়। তো আজকে দেখো কি আলোচনা করব, লঘু অ্যাসিডের ধর্মসমূহ এবং এদের পরীক্ষামূলক প্রমাণ, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা এবং গাঢ় অ্যাসিড সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। তো চলো দেরি দেরি না করে শুরু করে ফেলি। তাহলে এখন দেখো কি আলোচনা করব, লঘু অ্যাসিডের ধর্মসমূহ। তাহলে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া আমাদের প্রথম টপিকটা আসতেছে, তাই না? তাহলে সক্রিয় ধাতু সমূহ আমরা কি জানি বলতো? সক্রিয় ধাতু বলতে কি এখানে বলতো হাইড্রোজেনের চেয়ে অধিক সক্রিয় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে আর হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতুর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে না। সক্রিয় ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে না। তাহলে এখন দেখো সক্রিয় ধাতুসমূহ আমরা কি কি জানি। সক্রিয় ধাতুসমূহ আমরা জানি, দেখো কি কি ধাতু আমরা জানি, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ধরো জিঙ্ক, হ্যাঁ, তারপরে আয়রন, হ্যাঁ, এটসেট্রা। তাহলে এইগুলোর সাথে আমার কি করবে বলতো? অ্যাসিড বিক্রিয়া করবে। তাহলে দেখো আমরা যদি সক্রিয় ধাতু সমূহের সাথে অ্যাসিডের বিক্রিয়াটা করাই তাহলে কি ঘটনা ঘটতেছে। যদি আমরা ধরো বিক্রিয়া করাই, এগুলো তো দেখলাম। তাহলে আমরা একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো হচ্ছে, ধরো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের সাথে আমরা সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়া করাবো। তাহলে এখানে কি ঘটনা ঘটবে জানো? দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, ওর যোজনী হচ্ছে 2, হাইড্রোজেন হচ্ছে প্লাস, SO4 সালফেট, এটা হচ্ছে কি বলতো 2-। তাহলে আমার এখানে আলটিমেটলি কি হবে বলতো? এই যে ম্যাগনেসিয়াম এই সালফেটের সাথে বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস দেখো এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে। তাহলে আমার এখানে পয়েন্ট টু বি নোটেড মিলাজ, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। আচ্ছা, এখন তোমরা কি এটা বুঝতে পারছো? যদি দেখো আমি তোমাদের এই যে যেই কথাটা লিখলাম, এটা যদি তোমাদের একটু হালকার উপর পাতলা বুঝাইতে চাই, তখন আমার কি ঘটনাগুলো ঘটাইতে হবে। দেখো আমরা যদি কয়েকটা টেস্ট টিউবে ধরো এই যে টেস্ট টিউবগুলো, এটার মধ্যে ধরো আমি কি রাখলাম, অ্যাসিড রাখলাম, ঠিক আছে, এটার মধ্যে কি রাখলাম, অ্যাসিড রাখলাম। তো রাখি অ্যাসিড, তোমার যে ইচ্ছা সেই অ্যাসিড রাখতে পারো, যা ইচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যা ইচ্ছা রাখতে পারো, কিন্তু কাহিনী আছে, এগুলো কেমনে রাখতে হয় সেটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? তাহলে দেখো এই যে তুমি ধরো এটার মধ্যে কি রাখলা বলো তো, এটার মধ্যে অ্যাসিড রাখলা। এখন এটার মধ্যে তুমি হাইড্রোজেনের চেয়ে অধিক সক্রিয় ধাতু যেগুলো আছে, লাইক হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ধরো আয়রন, কপার, এগুলো যদি তুমি রাখো, এগুলোর সাথে কি করবে বলো তো? এগুলোর সাথে বিক্রিয়া করবে। তাহলে এগুলোর সাথে কি করতেছে? বিক্রিয়া করবে। এই যে এরকম করে দেখো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করলো, কিন্তু কিন্তু ঘটনাটা পুরোপুরি বদলে যাবে, সম্পর্ক বদলে যাবে একটি পলকে। কিভাবে জানো? দেখো সম্পর্ক বদলে যাবে একটি পলকে। এই যে আমি যে একটা কথা লিখে রাখছি যে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করবে না, এখন যদি তুমি এটার মধ্যে রাখো অ্যাসিড এবং এর মধ্যে হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতুগুলো যদি রাখো, লাইক হচ্ছে কি বলতো, সিলভার, এটা কোথায় জানতে পারবা তোমরা? এটা তোমাদের ওই যে সক্রিয়তার সিরিজটা আছে না, যেটা ওইটার মধ্যে গেলে বুঝতে পারবা। তাহলে এবং আমি একটা ক্লাসে আলোচনা করছি যে সক্রিয়তা সিরিজের ধাতুগুলো কিভাবে মনে রাখতে হয়, এটা ওই ক্লাসের লিঙ্কটা আমি
এই ভিডিওর সাথে অ্যাড করে রাখবো, যাতে তোমরা যদি কেউ না বুঝো তাহলে সক্রিয়তা সিরিজ কিভাবে মনে রাখতে হয়, সক্রিয় ধাতু কোনটা হাইড্রোজেনের চেয়ে বেশি কোনটা কম, এটা জানতে পারবা। তাহলে এখানে ধরো হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় ধাতু সিলভার, তারপর ধরো গোল্ড, এগুলা যদি আমি বিক্রিয়া করাই তাহলে এটা বিক্রিয়া করবে না, বলবে কি জানো, লেভেলে নাই, লেভেলে নাই। হ্যাঁ, তাহলে এটা বিক্রিয়া করবে না, এটা বিক্রিয়া করবে। তাহলে কি আমি বুঝাইতে পারলাম যে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া অ্যাসিডের কিভাবে কি করবে না করবে? আচ্ছা, তো যদি বুঝতে পারো ফাইন, বুঝতে পারো ফাইন। তাহলে এখন আমি বুঝতে পারি। তার পরবর্তীতে আমাদের কি আলোচনা করতে হবে বলো তো? আমাদের আলোচনা করতে হবে হচ্ছে আহ ধাতব কার্বনেট, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া, বুঝছো? তাহলে ধাতব কার্বনেটের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে ধরো আমরা একটা ধাতব কার্বনেট, আমরা তো জানি যে ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু, তাই না? তাহলে ধাতব কার্বনেট কি হবে? ক্যালসিয়াম কার্বনেট হবে। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে ধরো আমরা একটা অ্যাসিডের বিক্রিয়া ঘটাই, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে দেখো এটা হলো ক্যালসিয়াম 2+, কার্বনেট হলো 2-, হাইড্রোজেন প্লাস, সিএল হলো মাইনাস। তাহলে কি করবে বলো তো? এটা ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি উৎপন্ন করবে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তার মানে আমি যদি তোমাদেরকে সহজ বাংলা ভাষায় লিখে দিই যে লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায়, ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে ফাইন। তাহলে দেখছো এই ঘটনাটা ঘটতেছে। তার পরবর্তীতে আমাদের কি আলোচনার বিষয় বলো তো? ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। তাহলে চলো ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়া কি ঘটে সেটা আমরা একটু দেখি। ঘটনাটা সেম, বুঝছো? ধাতব বাইকার্বনেটের সাথেও সেম ঘটনা ঘটবে। এটা দেখো, এবার দেখো লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড যে কোনো ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায়, ধাতব বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড, ও মাই গড বাংলা লিখলাম কেন, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। আচ্ছা, তোমরা পড়ার সময় ক্লাসগুলো যখন করবা তখন জাস্ট দেখার জন্য দেখবা না, তখন নোট করে করে সুন্দর মতো করে রাখবা খাতার মধ্যে। পরীক্ষার আগে দেখবে এটা এত সুন্দর রিসোর্সফুল একটা নোট তোমার থাকবে, তোমার এমনিতেই পরীক্ষা ভালো যাবে। নোটের দিকে তাকাইলেই তোমার পড়ালেখার প্রতি ভালোবাসা চলে আসবে। ঠিক আছে? ত্যক্ত বিরক্ত হয়ে যাবা না, ত্যক্ত বিরক্ত হয়ে যাবা না। তাহলে বাইকার্বনেট তো আমরা জানি যে এটার মধ্যে কি থাকে বলতো? HCO3-। তো ধরো আমরা একটা ক্যালসিয়াম যদি এটার সাথে অ্যাড করি, ক্যালসিয়াম হচ্ছে 2+, এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা থেকে কি বিক্রিয়া করবে বলতো? এই 2টা চলে যাবে এখানে, এই 1টা চলে আসবে এখানে। তাহলে এই যে ক্যালসিয়াম, এই যে HCO3 লিখলাম, এবার এইটার যে 1 ছিল সেই 1 চলে আসবে এখানে আর 2 চলে যাবে এখানে। তাহলে কি হয়ে গেল বলতো? ক্যালসিয়াম বাইকার্বনেট হলো। এখন এই ক্যালসিয়াম বাইকার্বনেটটা দিয়ে যদি আমি বিক্রিয়া করাই, ক্যালসিয়াম HCO3, ঠিক আছে, 3। তাহলে এই যে ক্যালসিয়াম বাইকার্বনেটটা যদি আমি বিক্রিয়া করাই কিসের সাথে, মনে করো বিক্রিয়া করালাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, তাহলে ওই যে সেম ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন দেখো এখানে ক্লোরিন আছে 2টা, সো এখানে 2 দিতে হবে, এখানে হাইড্রোজেন 2টা, ক্যালসিয়াম 1টা, ঠিক আছে, বাকি সবকিছু ঠিক থাকার কথা। অক্সিজেন আছে 6টা, অক্সিজেন আছে 2টা, আর এই যে ওহো, তাহলে দেখো ভাই আমি এখানে যদি 2 দিই তাহলে 2 দুগুণে 4, আর এই যে 2 দিলে 6। এবার হাইড্রোজেন এখানে আছে 4টা, এই যে হাইড্রোজেন আছে কয়টা বলো তো? 2টা, আর এই যে 2টা, 4টা। কার্বন আছে 2টা, কার্বন আছে 2টা।
যদি কারো বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি আবার বলছি, দেখো আমি ঘটনাটা কি করলাম। এই যে দেখতেছো বিক্রিয়াগুলো যে যে আসছে, বিক্রিয়াগুলো চলে আসতেছে না? তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু তোমার এই রসায়ন বইয়ের যতগুলা চ্যাপ্টার আছে ততগুলা চ্যাপ্টারে যেই যেই জায়গায় বিক্রিয়া তোমাদের সম্পন্ন করতে হবে উদ্দীপকে এ বি দিয়ে বলে দিবে। এখন একটা যদি তোমার তোমার থাকে অ্যাসিড, আর যদি বলে এই ধাতব কার্বনেট, তখন বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে এটা তো তুমি জানো। আর বিক্রিয়া করে সমতাকরণ করাটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এই সমতাকরণটা কিভাবে আমি করলাম দেখো। আমি ফার্স্টে চিন্তা করলাম ক্যালসিয়াম আছে একটা, ক্যালসিয়াম আছে একটা, সো ওকে। ক্লোরিন আছে দুইটা, সো আমার ক্লোরিন দুইটা বানাইতে হবে বিক্রিয়কে, দুইটা বানাইলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার হাইড্রোজেন আছে, আচ্ছা হাইড্রোজেন আছে এই যে দুইটা, অক্সিজেন আছে একটা, তাহলে হাইড্রোজেন আছে দুইটা, এখানে আছে কয়টা বলো তো? দুইটা। আর এই যে আছে কয়টা? দুইটা, চারটা। কয়টা আছে? চারটা। তাহলে আমি এই যে এখন এখানে দুই দিলাম, এখানে কি দিলাম? দুই দিলাম, তাহলে হাইড্রোজেন চারটা হয়ে গেল। এখন এই যে দেখো অক্সিজেন আছে এখানে দুইটা, আর এখানে আছে দুইটা, চারটা। আর এখানে অক্সিজেন আছে ছয়টা। তাহলে তোমার করণীয় কি বলো তো? অক্সিজেন এই যে দুইটা আর এই যে দুইটা, চারটা না? তাহলে এখানে দুই দিলে তো ছয় হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুই দুগুণে চার, দুই দুগুণে চার, আর এই যে দুইটা ছয়টা, আর এই যে তিন দুগুণে ছয়টা অক্সিজেন। এখন দেখো কার্বন আছে এই যে দুইটা, দুই, আর এই যে কার্বন আছে দুইটা, সো কার্বন আছে দুইটা, সো আমার সমতাকরণ ডান। বুঝতে পারছো? ফাইন। তাহলে আমি এতটুকু যদি বুঝতে পারি, তাহলে আমি আরেকটা বিক্রিয়া করি। ধরো আরেকটা ধাতুর সোডিয়াম বাইকার্বনেট HCO3, দেখো ওরও +1 ওরও -1, তাহলে এটা চলে গেল। এটার সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া ঘটাও, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি হবে বলো তো? সোডিয়াম সালফেট হবে NaSO4। দেখো SO4 কি 2 আছে না? SO4 কি 2 আছে, মানে Na+SO4 হচ্ছে 2-, তাহলে এই 2টা এখানে চলে আসবে, 1টা এখানে চলে যাবে। তাহলে এই 2টা দিতে হবে এখানে। প্লাস তো সহজ জিনিস, পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সব সময় এই পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন এটা যদি তুমি সমতাকরণ করতে যাও, তাহলে তুমি দেখবা সোডিয়াম আছে দুইটা, সোডিয়াম আছে একটা, তাহলে তোমার এখানে কি করতে হবে বলো তো? এখানে 2 দিতে হবে। আচ্ছা, 2 দিলে এখন দেখো সালফেট, এই সালফার আছে কয়টা? একটা, সালফার আছে একটা, ঠিক আছে। অক্সিজেন আছে চারটা, আর একটা পাঁচটা, আর দুইটা সাতটা। এখানে অক্সিজেন আছে কয়টা? চারটা, আর এই যে হচ্ছে তিনটা, ও এখানে ছয়টা, তাহলে ছয় আর চার হয়ে গেল 10টা। 10টা তুমি যদি এই পাশে অক্সিজেন বানাইতে চাও, তাহলে এই হলো চারটা, এই হলো চারটা, তাহলে এখানে যদি তুমি দাও হচ্ছে দুই, তাহলে দুইটা, চারটা, আর দুইটা হবে কয়টা? ছয়টা, ছয়টা। তাহলে তোমার এইখানে কি দেওয়া লাগবে বলো তো? এখানে যদি তুমি দুই দাও তাহলে কয়টা হবে? আচ্ছা, একটা কাজ করি বুঝছো, তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই, হ্যাঁ? তোমাদেরকে একটা টেকনিক শিখাই দিই যে কিভাবে সমতাকরণ করবা, কিভাবে কোনো রাসায়নিক সমীকরণকে সমতাকরণ করতে হয়, একটা খুব সুন্দর টেকনিক শিখাই দিচ্ছি। দেখো তোমার এখানে কি ধরবা বলো তো? এই যে সবগুলার আগে তুমি একটা কাজ করো, A B C D E এরকম দিয়ে দাও। এখন দেখো এই যে সোডিয়াম নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে সোডিয়াম বলো, ঠিক আছে? তাহলে এখানে দেখো A সমান সমান, আর কোথায় সোডিয়াম আছে দেখো তো? এই যে A সমান সমান হলো কি বলো তো? 2C, ঠিক আছে? এবার তুমি হাইড্রোজেন, এই যে এটার কথা চিন্তা করো, এটার কথা চিন্তা করো। তাহলে এখানে কি হয়ে যায় বলো তো? এখানে হাইড্রোজেন আছে কি বলো তো? A প্লাস, এখানে আছে কি বলো তো? 2B। তাহলে উৎপাদে আছে কোথায় কোথায় হাইড্রোজেন বলো তো? উৎপাদে আছে হাইড্রোজেন এই যে এখানে, তাহলে এটা হচ্ছে কি বলতো? 2D। এটা হচ্ছে কি? 2D। আচ্ছা, এবার চিন্তা করো আর কার্বন, তাহলে কার্বন এখানে আছে হচ্ছে A প্লাস, আর কোথায় কার্বন আছে? আর এই যে কার্বন A সমান সমান আসতেছে হচ্ছে E, সরি A সমান সমান আসতেছে E। এতটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এখন দেখো তাহলে আমার এগুলো শেষ হয়ে গেল তাই না? নাকি অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন দেখো, তাহলে অক্সিজেন আমি যদি লিখি এখানে 3A প্লাস এখানে আছে কি বলতো? এই যে 4, তাহলে 4B, 3A প্লাস 4B সমান সমান, এখানে অক্সিজেন আছে কি? এই যে এটা হচ্ছে কি বলতো? 4C, 4C প্লাস আর কোথাও অক্সিজেন আছে? 4C প্লাস D প্লাস অক্সিজেন আছে এখানে 2E। বুঝতে পারলাম? আচ্ছা, বুঝলে ভালো। তাহলে এখন আমি চলে যাব কোথায় বলো তো? হাইড্রোজেন তো আমি করছি,
অক্সিজেন আমি করছি, সো আমার সালফার বাকি আছে। সো এই সালফার হচ্ছে কি বলতো, 2b। 2b সমান সমান এখানে সালফার আছে কত, সি প্লাস আর কোনো সালফার নাই। তাহলে আমি সবগুলো এইভাবে করে করে ফেললাম, বিক্রিয়ক উৎপাদ বিক্রিয়ক উৎপাদ এমন করে করে ফেললাম। এখন দেখো আমি কি ঘটনাটা ঘটাবো, এখন আমি কি ঘটনাটা ঘটাবো, দেখো যে কোনো একটা সমান সমান যে কোনো সহগ এর মান এক ধরো, যে কোনো সহগের মান এক ধরো। তাহলে আমি ধরলাম হচ্ছে এ সমান সমান এক। তাহলে এ সমান সমান এক ধরলে ই সমান সমান হয়ে যাচ্ছে কি বলতো, ওয়ান। ই সমান সমান ওয়ান, এ সমান সমান ওয়ান, ই সমান সমান ওয়ান, এ সমান সমান ওয়ান। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে আমি এখন কি করব বলতো, এই যে এই যে এইখানে যদি আমি ইয়া করি, তাহলে এ সমান সমান আসতেছে কি 2c, এ সমান সমান আসতেছে কি 2c। তাহলে 2c ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে c ইজ ইকুয়াল টু হলো কি হাফ। তার মানে c এর মান পাইলাম হচ্ছে কি বলতো, হাফ। এখন আমি এই যে এইখানে মান বসাবো, এখন আমি যে এইখানে মান বসাই দেখো, তাহলে 2b সমান সমান আমি জানি হচ্ছে কি বলতো, 2b সমান সমান আমি জানি হচ্ছে 2b সমান সমান c। এখন দেখো তাহলে এখানে 2b সমান সমান পাচ্ছি পাচ্ছি হচ্ছে হাফ। তাহলে b সমান সমান পাবো কি বলতো, হাফ ইন্টু 2, তাহলে পাবো হচ্ছে 1। তাহলে আমি এখানে b সমান সমান পেয়ে গেলাম 1। এখন এখানে একটা কাজ করো, এখানে একটা কাজ করো, এই যে আমি এই রাশিটা এখানে লিখি যে a প্লাস 2b ইজ ইকুয়াল টু 2d। তাহলে এই যে a এর মান যদি হয় 1 প্লাস 2, b এর মান যদি হয় 1, তাহলে 2 একে 2 ইজ ইকুয়াল টু 2d। তাহলে 2d সমান সমান আসতেছে হচ্ছে 3। তাহলে d সমান সমান কত আসতেছে বলো তো, 3/2। তাহলে আমি এই যে এখানে একটু লিখি যে d সমান সমান পাইলাম 3/2। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি ই সবগুলোর মানই আমি পেয়ে গেলাম। তাহলে আমি এই যে এইখানে এখন এ এর মান বসাবো, এর মান হচ্ছে আমি ধরে নিছিলাম 1, সো এর মান 1। হুম, এখন দেখো বি এর মান আমি বসাবো হচ্ছে 1, সি এর মান আমার আসছে হচ্ছে হাফ, সি এর মান আসছে হচ্ছে হাফ, ডি এর মান আসছে হচ্ছে 3/2, ই এর মান আসছে হচ্ছে কত, 1। এখন দেখো তো সমতাকরণ হইল কিনা। এই যে আমি এগুলো হচ্ছে মান বের করলাম। তোমরা এই টেকনিক ব্যবহার করে যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সমতাকরণ করে ফেলতে পারবা এক চুটকিতে। খেয়াল করো, দেখো কঠিন হয় না অনেক সময় এইভাবে যে কোনটা কোথায় কি আছে না আছে হিসাব করা কঠিন, তার থেকে আমি ভাই ম্যাথ করে এটা একটা পরীক্ষিত প্রমাণ, দেখো এখন মিলছে কিনা। না মিললে আমার হচ্ছে হিসাবে ভুল হবে, কারণ এটা পরীক্ষিত একটা প্রমাণ। তাহলে সোডিয়াম দেখো এখানে আছে একটা, সোডিয়াম আছে একটা, সালফার আছে একটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে চারটা, এখানে দুইটা, ছয়টা, চারটা দুইটা ছয়টা। তাহলে 6 যোগ হচ্ছে 3/2, দেখো 6 যোগ 3/2, তাহলে এখানে কত আসতেছে 2, এখানে আসতেছে হচ্ছে 6 দুগুণে 12 প্লাস হচ্ছে 3, তাহলে 15/2। তাহলে অক্সিজেন আসতেছে 15/2। এটা কি হলো, অক্সিজেন তো 15/2 আসার কথা না। দেখো অক্সিজেন কি আসতেছে, এখানে দেখো এই হাইড্রোজেন তো আছে কয়টা, এই যে 2 2 কাটা গেল, হাইড্রোজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 3টা, এখানে 2টা আর এই যে একটা 3টা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে সালফার ঠিক আছে, কার্বন ঠিক আছে, আমরা দেখি কার্বন আছে একটা, কার্বন আছে একটা। তাহলে আমার এখন শুধু অক্সিজেনটা একটু দেখো তো কি হচ্ছে। অক্সিজেন আছে কত, 3 আর 4 7, 3 আর 4 7। এখানে অক্সিজেন আছে কত, এই যে 4, সরি এখানে 4 না তো, অক্সিজেন আছে এখানে 2, অক্সিজেন আছে কত দেখো 4, এই যে 2, তাহলে থাকতেছে এখানে 2, অক্সিজেন আছে 2 প্লাস এখানে অক্সিজেন আছে কত বলো তো, 3/2 প্লাস এখানে অক্সিজেন আছে কত, 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে 2 লসাগু নাও, তাহলে এখানে হয় 4 প্লাস এখানে হয় 2 প্লাস এখানে হয় কত, 4। আমার কি হিসাব ঠিক আছে? এখানে অক্সিজেন আছে হচ্ছে 3, এখানে অক্সিজেন আছে হচ্ছে 4, তাহলে এখানে মোট অক্সিজেন আছে 7টা, মোট 7টা। এইখানে আমার অক্সিজেন আছে হচ্ছে
দুইটা, এখানে অক্সিজেন আছে হচ্ছে 3/2, আর এখানে আছে 2। তাহলে কত হচ্ছে দেখো, 4 আর 4 8 আর 2 10, আর 2 5, 10 থেকে 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 5। তাহলে আমার এখানে অক্সিজেনটা জাস্ট মিলতেছে না, তাই তো? অক্সিজেনটা মিলতেছে না, নাকি মিলতেছে? এটা কি 3/2 হবে শিওর? 2d ইজ ইকাল টু 3, এর মান 1, বি এর মান আমি পাইছি হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 3। 3 ইজ ইকাল টু 2d ছিল, দেখি তো। এ হচ্ছে এই যে এ প্লাস 2b ইজ ইকাল টু 3d, তাহলে এ বি সি ডি, ডি এর মান আসে 3/2। আচ্ছা ভাইয়ারা দেখো, আমি এটা কাজ করছি কি, আমি এই যে যখন তোমাদের করাচ্ছিলাম তখন এই বিক্রিয়াটা মানে করাচ্ছি, কিন্তু আমি এখান থেকে দেখি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, বুঝছো? সো আমার এখান থেকে ইনফরমেশন নেওয়ার কারণে আমার এটা একটু ঝামেলা লাগছে। তো আমি তোমাদেরকে যদি নতুন করে দেখাই, বিষয়টা ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়, আমি এইখানে না তাকায় আমি এখানে তাকায় ফেলছি। দ্যাটস মাই মিস্টেক, সরি। দেখো আমি এখন যদি এখানে আমি বলছি যে সহগ ধরবো এ বি সি, তারপরে ধরো হচ্ছে যে এখানে ডি, আর এখানে হচ্ছে কি বলতো ই, ঠিক আছে? এখন দেখো আমি সোডিয়াম নিয়ে ফার্স্টে কাজ করব। ফার্স্টে কি নিয়ে কাজ করব? সোডিয়াম নিয়ে কাজ করব। তাহলে দেখো তো এ প্লাস, এখানে আর কোনো সোডিয়াম নাই, তাহলে সোডিয়াম এখানে কোথায় আছে, সি এর জায়গায় আছে, তার মানে 2c। আর কোথাও সোডিয়াম আছে নাই, তার মানে এ প্লাস 2c ইজ ইকুয়াল টু হচ্ছে কত, সরি এ, এটা হচ্ছে বিক্রিয়কেরটা, আর উৎপাদেরটা ওই পাশে লিখবো, তাহলে এ সমান সমান হচ্ছে কি বলতো 2c। এ সমান সমান হচ্ছে 2c। আচ্ছা খেয়াল করো, এখন সোডিয়ামের পর আমি হাইড্রোজেন নিয়ে কাজ করব। তাহলে হাইড্রোজেন আমার কোথায় কোথায় আছে বলতো, এই যে এ, এই যে এ, আর এই যে এখানে আছে প্লাস 2b, এই গেল বিক্রিয়কে। এখন উৎপাদে যেটা আছে আমার সেটা হিসাব করতে হবে, তাহলে এখানে আসতেছে কি বলতো 2d, কি আসতেছে 2d। ফাইন, আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন কার্বন নিয়ে কাজ করব। তাহলে কার্বন আছে হচ্ছে কোথায় বলতো, এ, তার মানে হচ্ছে কি শুধু এ, কার্বন আছে একটা, তাহলে 1 আর এ গুণ করে এ। এইখানে কার্বন কোথায় আছে, এখানে কার্বন আছে হচ্ছে ই এর এখানে, তাহলে একটা আছে, সো এ সমান সমান ই। আমি এটুকু বুঝাইতে পারছি? আচ্ছা এখন খেয়াল করো, এবার আমি অক্সিজেন নিয়ে কাজ করব। তাহলে এখানে আছে দেখো তিনটা, তাহলে 3a, 3a, এখানে অক্সিজেন আছে কত বলতো 4, তার মানে প্লাস 4b ইজ ইকুয়াল টু অক্সিজেন আছে কি বলতো 4c, প্লাস এখানে আছে কি ডি, প্লাস হচ্ছে 2e। আচ্ছা এখন কাজ করতে হবে কি, বাকি আছে শুধুমাত্র সালফার নিয়ে, ঠিক আছে? তাহলে সালফার হচ্ছে কি বলতো, সালফার এখানে আছে হচ্ছে 2b, এখানে আছে 2b ইজ ইকুয়াল টু, সালফার আর কোথায় আছে, সালফার আছে এই যে এখানে, তার মানে সি। এখন আমি যে কোনো একটা এক ধরে নিব, দেখো ভালো মতো আমার কথাটা বুঝো, যে কোনো, যে কোনো সহগ সমান সমান এ ধরি, আমি এ ধরে করব, তুমি বি ধরে করো, সি ধরে করো, ডি ধরে করো, যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে তুমি এটা ধরে করো, দেখবা তোমার সমীকরণ ইয়া হয়ে যাবে, সমতাকরণ হয়ে যাবে। তাহলে দেখো আমি এ সমান সমান যদি, এ সমান সমান যদি 1 ধরি, তাহলে 1 সমান সমান হচ্ছে ই, তার মানে ই সমান সমান কি পাইলাম বলতো 1, ই সমান সমান পাইলাম 1। এখন দেখো আমি এই যে এ সমান সমান 1 ধরি যদি, তার মানে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2c, তাহলে এখান থেকে আমি কি পাবো বলতো, সি সমান সমান পাচ্ছি হচ্ছে কি, সি সমান সমান পাচ্ছি হাফ। আচ্ছা এখন দেখো তুমি কোথা থেকে মান বাইর করতে পারবা, আর এখন কোথা থেকে মান বাইর করতে পারবা? দেখো এই যে 2b সমান সমান c ধরছিলা, তাই না? তাহলে এই যে এটা যদি তুমি সমাধান করো, এই যে এখানে যদি লিখি যে 2b সমান সমান হচ্ছে c, তার মানে তুমি জানো যে 2b সমান সমান হচ্ছে কি বলতো হাফ, তার মানে b সমান সমান কি পাচ্ছ, এই যে 2 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে b সমান সমান পাচ্ছ 1। তাহলে এই যে আমার a এর মান পাইলাম, b এর মান পাইলাম, a সমান সমান তো 1 আমি ধরে নিছি, এই যে a সমান সমান 1, তাহলে এ বি সি ডি, সি ই এর মান পাইছি, তাহলে আমার ডি এর মান লাগবে। ডি কোথায় আছে দেখো, এখানে অনেক বড় সমীকরণ, এটা সমাধান করার থেকে এটা সমাধান করা সহজ। তার মানে দেখো এ প্লাস 2b ইজ ইকুয়াল টু 2d, তাহলে এখান থেকে ঘটনাটা কি করতে, তুমি এর মান জানো 1, প্লাস বি এর মান জানো, বি এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2d, তাই না? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো, বি এর মান কত, বি এর মান হচ্ছে 1, তাহলে এ হচ্ছে 1 আর বি হচ্ছে 1। আচ্ছা
ঠিক আছে। আচ্ছা, তো আমার এই যে এখানে বি এর মান হচ্ছে কত, হাফ, তাই না? এই যে বি এর মান হচ্ছে হাফ, আমি বের করছি না? আচ্ছা, দেখো তো এই যে এখানে টু বি সমান সমান সি না, বি আমি এটা কি বলতো, সালফার, সালফারের সাথে এই যে সালফার, তাই না? তাহলে সালফার আছে একটা, তার মানে এখানে কি টু বি, এটা হবে না, বি সমান সমান সি হবে। তাহলে আমি যদি এখান থেকে মানটা বাইর করি, দেখো তাহলে আমার বি এর মানটা কিন্তু ডিফারেন্ট আসছে। এই যে এখানে দেখো বি সমান সমান সি, তাহলে সি এর মান আমি পাইছিলাম কত বলো তো, হাফ। সি এর মান পাইছিলাম কত, হাফ। তার মানে এটা কি হয়ে যেত বলো তো, বি সমান সমান সরাসরি হাফ হয়ে যাইতো। আচ্ছা, এখন দেখো এই যে এ প্লাস টু, মানে এই যে এ প্লাস টু বি, তাহলে বি এর মান আমি কত পাইছি, হাফ। এই যে এ প্লাস টু বি ইজ ইকুয়াল টু টু ডি, তাহলে এখানে এই যে টু টু কাটা, তাহলে এখানে থাকতেছে ওয়ান। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি বলো তো, বি সমান সমান, সরি, টু ডি। তাহলে এখান থেকে আমি দেখো ডি সমান সমান পাচ্ছি কি বলতো, টু বাই টু, তাহলে ওয়ান। তাহলে আমি কিসের কিসের মান পাইলাম বলতো, এ এর মান আমি জানি, বি এর মান পাইলাম, এই যে বি এর মান, সি এর মান পাইলাম, ডি এর মান পাইলাম, ই এর মান পাইলাম। এখন আমার আর কোনো কষ্ট নাই, আমি এখানে জাস্ট মানগুলো বসাই দিব। তাহলে এ সমান সমান ওয়ান, বি সমান সমান হাফ, যেটা আমি এই যে এখানে বসাবো। সি সমান সমান আমি কত পাইছি, সি সমান সমান পাইছি হাফ, যেটা আমি এখানে বসাবো। ডি সমান সমান পাইছি ওয়ান, সো বসানোর দরকার নেই, ই সমান সমান পাইছি ওয়ান। এখন দেখো এটা সমতাকরণ হয়ে গেছে। সোডিয়াম আছে একটা, সোডিয়াম আছে এই যে দুই দুই কাটা একটা, হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে এখানে আছে একটা, তার মানে দুইটা, এই যে হাইড্রোজেন আছে দুইটা, ঠিক আছে। এবার দেখো কার্বন আছে একটা, কার্বন আছে একটা। তাহলে এবার অক্সিজেনের কথা চিন্তা করব। অক্সিজেন আছে এখানে তিনটা, প্লাস এখানে আছে কয়টা বলো তো, দুইটা, পাঁচটা। এখন দেখো এখানে এই যে চার আর এই যে দুই, তাহলে কাটাকাটি করে এখানে হয় দুইটা, এই যে একটা তিনটা আর দুইটা পাঁচটা। তাহলে আমরা কি বুঝাইতে পারলাম যে এইভাবে করে আমরা যে কোনো রাসায়নিক সমীকরণ সমতাকরণ করে ফেলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা, তাহলে আমরা এটা যে কোনো রাসায়নিক সমীকরণ আমরা এইভাবে সমতাকরণ করে ফেলতে পারবো। তোমরা বাসায় ট্রাই করে দেখো যে কোনো সমীকরণ, দেখবা এটা সমাধান করা খুবই ইজি। এখন তাহলে আমরা কি করব, ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়াটা করব। তাহলে আমি এতটুকু মুছে ফেলি। ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়াটা খুবই সহজ। যে কোনো একটা ধাতুর অক্সাইড নাও, ধরো ক্যালসিয়াম দিয়ে এতক্ষণ করে আসছি, তো তো ক্যালসিয়াম অক্সাইডটা তুমি নাও, ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া, তাই না? ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া, তাহলে ধাতুর অক্সাইড নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, প্লাস হচ্ছে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, তাহলে তুমি কি পাচ্ছ এখানে বলো তো, ক্যালসিয়াম ক্লোরাইড হবে, তাই না? CaCl2, প্লাস কি হবে বলো তো, প্লাস হবে H2O। এখন তুমি এটা যদি সমতাকরণ করতে যাও, এটা যদি সমতাকরণ করতে যাও, দেখো হাইড্রোজেন আছে এখানে দুইটা, তাহলে তুমি এখানে দুই দাও। ক্লোরিন আছে কয়টা বলো তো, দুইটা। ক্লোরিন আছে দুইটা। ক্যালসিয়াম আছে একটা একটা, অক্সিজেন একটা একটা, তাহলে এটা সমতাকরণ করাটা কোনো ব্যাপারই হলো না। তাহলে আমরা এইটা বুঝতে পারলাম, তাহলে আমাদের লঘু অ্যাসিডের ধর্মসমূহ বুঝতে পারলাম। এখন পানির সাথে, মানে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা কি, আমি তোমাদেরকে একটু মানে লেকচার ওয়ানে বুঝিয়েছিলাম যে আমরা কোনো অ্যাসিডের মধ্যে যখন মানে কোনো পানি আর অ্যাসিড মিক্স করব, তখন বিকারের মধ্যে পানি রাখবো, পানি রেখে তার মধ্যে ফোঁটা 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 অ্যাসিড দিব, তাহলে আমরা দুর্ঘটনা ঘটবে না। আর যদি আমরা অ্যাসিডের মধ্যে ফোঁটা ফোঁটা পানি দিই বা পানি ঢেলে দিই, তাহলে বুম, বিস্ফোরণ ঘটবে, তাই না? তাহলে এটা তোমরা যারা জানো, তাহলে ওইটা তো রাসায়নিক ধর্মে পানির ভূমিকা হলোই। কি হলো, যেখানে আমার কম অ্যাসিডের পরিমাণ থাকলো সেটা হয়ে গেল কি বলতো, লঘু অ্যাসিড। তাই এই লঘু অ্যাসিডটাকে আমি বলতেছিলাম কি বলতো, ডাইলিউটেড অ্যাসিড, তাই না? আর গাঢ় অ্যাসিড কোনটা, গাঢ় অ্যাসিড হচ্ছে সেই অ্যাসিডটা যেই অ্যাসিডের মধ্যে, মানে যেখানে জলীয় দ্রবণের মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি, যেটাকে আমরা বলছিলাম কনসেন্ট্রেটেড অ্যাসিড। তাহলে এটা আমরা বুঝলাম। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমাদেরকে আমি বলি, এই যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা আছে না, এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেই বোতলে বা যেই পাত্রে রাখা হবে, ওটা যখন তুমি খুলবা তখন একটা ঝাঁঝালো গন্ধ বের হবে। এবং এই ঝাঁঝালো গন্ধটা তুমি এটা কি করতে হবে বলতো, এটা তুমি যখন খুলবা তখন একটু কুয়াশার মতো ধোঁয়াও বের হবে, ঠিক আছে? তাহলে এই যে এই সকল বৈশিষ্ট্যের কারণে আমরা যখন গাঢ় কোনো অ্যাসিড, অর্থাৎ গাঢ় কোনো অ্যাসিডের মধ্যে যদি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করতে যাই, তখন আমরা কি করব, আমরা
মাস্ক পরে নিব, গ্লাভস পরে নিব, যাতে করে এই যে যে কুয়াশার মতো ধোঁয়াটা বের হচ্ছে এটা আমাদের চোখে চশমা অর্থাৎ গগলস পরতে হবে, সেফটি গগলস, যাতে করে আমাদের চোখ নাক মুখের কোনো ক্ষতি না হয়। দেন গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। গাঢ় নাইট্রিক অ্যাসিডটা যেই পাত্রে তুমি রাখা হয় বুঝছো, ওই পাত্রটা হচ্ছে কি বলতো, এমন ভাবে ওই পাত্রটা রাখতে হবে যেন ওই পাত্রের ভিতরে যে নাইট্রিক অ্যাসিড আছে এটার সাথে সূর্যের আলোর সংস্পর্শটা না হয়। যদি নাইট্রিক অ্যাসিডের সাথে সূর্যের আলোর সংস্পর্শ হয় তাহলে নাইট্রিক অ্যাসিডটা ভেঙে যায়। এখন তুমি ধরো বাজার থেকে অ্যাসিড এনে রাখছো কোনো কাজ করার জন্য, তোমার সূর্যের আলো এটার সাথে বিক্রিয়া করে অ্যাসিডটা নষ্ট করে দিল, বিয়োজিত করে দিল, তাহলে তুমি কাজ করতে পারলা না। এই জন্য কি করতে হয়, এই যে নাইট্রিক অ্যাসিডটা যেটা আছে এই নাইট্রিক অ্যাসিডটাকে বাদামি বর্ণের একটা বোতলের মধ্যে দেখবা রাখা হয়। তো এটা নাইট্রিক অ্যাসিডটা কিভাবে ভাঙে দেখো তো, এই যে HNO3 আছে না, এইটা এটা ভাঙে সূর্যের আলোর উপস্থিতিতে, দেখো কিভাবে NO2 হয়, NO2 হয় প্লাস তোমাদের বইয়ের মধ্যে দেখো এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিডটার ভাঙার যে ব্যাপারটা দেখো, এই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এটা ভেঙে এই যে NO2 প্লাস কি হয়ে যায় দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, এই যে নাইট্রিক অক্সাইড আর হচ্ছে পানি, তার মানে এই যে নাইট্রিক অক্সাইড আর এখান থেকে কি হয়ে যাচ্ছে বলতো, পানি, তাহলে এইভাবে করে ভেঙে যায়। তো ভেঙে গেলে তো আমরা অ্যাসিড দেওয়ার কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে, এটা হলো আসল কথা। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিডের ব্যাপারে আমাদের এতটুকু জানলেই চলবে। আর আমরা কি করতে পারি জানো, এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে না, এটা আমরা তৈরি করতে পারি। সালফার ট্রাইঅক্সাইডকে সালফার সালফার ডাইঅক্সাইডকে তুমি যদি জলীয় দ্রবণে দ্রবীভূত করো তখন তুমি এখান থেকে কি পাবা বলতো, H2SO4 পেয়ে যাবা। তাহলে এটা হয়ে যাবে কি বলতো, কনসেন্ট্রেটেড অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড। তার মানে সালফার ডাইঅক্সাইডকে যদি, আচ্ছা সালফার ডাইঅক্সাইড দিলে তো এখানে অক্সিজেনের সংখ্যা কম হয়ে যায়, তাহলে সালফার ট্রাইঅক্সাইড এটা দিয়ে আমরা কি বানাতে পারবো বলতো, গাঢ় সালফিউরিক অ্যাসিড বানাতে পারবো। তাহলে আজকের লেকচারের আলোচ্য আমরা যে সকল বিষয় টার্গেট রেখেছিলাম সে সকল বিষয় আমরা আলোচনা করে ফেললাম। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের বাকি টপিকসে আলোচনা করবো ইনশাআল্লাহ।